এই ঘন জঙ্গলে এই শব্দ কার হতে পারে? এটা তো কোনো জানোয়ারের আওয়াজ মনে হচ্ছে না। জল, দয়া করে আমাকে একটু জল দাও। আমি তোমাদের পৃথিবীর নই ধীরাজ। আমি কোনো সাধারণ মানুষ নই, আমি এক নাগিন। এটা কিভাবে সম্ভব? এইসব তো শুধু গল্পেই হয়। চোখের সামনে মায়ার সুন্দর দেহ পুরোপুরি একটি পাথরের মূর্তিতে পরিণত হয়ে গেল। ঋষির নিষেধ সত্ত্বেও ধীরাজ একটি শিশুর ঝুড়িতে নদীর স্রোতে ঠেলে দেয়। ধীরাজ নিজের পুরনো কুড়ালটা কাঁধে নিয়ে জঙ্গলের পথে হাঁটছে। তার মুখে বছরের পর বছর একাকিত্বের নীরবতা। প্রতিদিন সকালে ওঠা সেই একই জঙ্গল, সেই একই কাঠ, আর তারপর সেই একই খালি ঘর। কখনো মনে হয় যে এই জীবনের কোনো শেষ নেই। না কেউ অপেক্ষা করে, না কেউ জিজ্ঞেস করে দিন কেমন কাটলো। সে একটি বড় গাছের কাছে পৌঁছায় এবং কাঠ কাটার প্রস্তুতি নিতে থাকে। তখনই ঝোপের পিছন থেকে কারো কাতরানোর হালকা শব্দ শোনা যায়। সে থেমে যায়। এই ঘন জঙ্গলে এই শব্দ কার হতে পারে? এটা তো কোনো জানোয়ারের আওয়াজ মনে হচ্ছে না। হয়তো কেউ বিপদে আছে, আমাকে গিয়ে দেখা উচিত। মায়া ধীরে ধীরে চোখ খোলে। তার চোখে গভীর যন্ত্রণা আর ভয়। হে ভগবান, এ তো একটি মেয়ে, এত খারাপভাবে আহত, আর এই নির্জন জঙ্গলে। শোনো, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? তোমার এই অবস্থা কিভাবে হলো? জল, দয়া করে আমাকে একটু জল দাও। খুব ব্যথা হচ্ছে, আমি আর হাঁটতে পারছি না। আমাকে সাহায্য করো। ভয় পেও না, আমি এখানেই আছি। এই নাও, পানি খাও। আমি তোমাকে এই অবস্থায় এখানে রেখে যেতে পারি না। আমার বাড়ি কাছেই, তোমাকে সেখানে যেতে হবে। এই জঙ্গলে বন্য জানোয়ারের বিপদ আছে। ধীরাজ তাকে নিয়ে নিজের বাড়ির দিকে রওনা দেয়। ধীরাজ মায়াকে খাটে শুইয়ে দেয়। সে তাড়াতাড়ি কিছু জড়িবুটি আর গরম পানির একটি বাটি নিয়ে আসে। এটা জঙ্গলের ওষুধ, একটু জ্বলবে, কিন্তু এতে রক্তপাত বন্ধ হবে আর ব্যথাও কমবে। তুমি চিন্তা করো না, এখানে এখানে তুমি নিরাপদ। আমি বহু বছর ধরে এই জঙ্গলে থাকছি, কিন্তু আমি কখনো কোনো মানুষকে এত গভীরে আসতে দেখিনি, বিশেষ করে কোনো মেয়েকে। তোমার সঙ্গে এসব কিভাবে ঘটল? কোনো জানোয়ার ছিল নাকি? তুমি খুব ভালো মানুষ, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, তাই আমি তোমার কাছে মিথ্যে বলবো না। কিন্তু সত্য জানলে হয়তো তুমি বিশ্বাস করবে না, অথবা ভয় পেয়ে যাবে। আমি বহু বছর ধরে একাকিত্ব ছাড়া আর কিছুতেই ভয় পাই না। তুমি নির্দ্বিধায় বলো, শেষ পর্যন্ত এমন কি সত্য আছে যা এক আহত মেয়ে লুকিয়ে রেখেছে? কি সেই সত্য যা এক আহত মেয়ে লুকিয়ে রেখেছে? আমি তোমাদের পৃথিবীর নই ধীরাজ। আমি কোনো সাধারণ মানুষ নই, আমি এক নাগিন, এক ইচ্ছাধারী নাগিন। আর এই আঘাত কোনো জানোয়ারের নয়, এটা এক অভিশাপ। ধীরাজ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে যায়। কুঁড়ে ঘরে নীরবতা নেমে আসে। সে এক পা পিছিয়ে যায়। তার চোখে অবিশ্বাস আর ভয়ের মিশ্রণ। তুমি কি বললে, নাগিন? এটা কিভাবে সম্ভব? এইসব তো শুধু গল্পেই হয়। তুমি নিশ্চয়ই ব্যথার কারণে যাতা বলছো। এটাই সত্য ধীরাজ, আমার পৃথিবী আলাদা, কিন্তু আমাকে আমার নিজের পৃথিবী থেকেই বের করে দেওয়া হয়েছে। আমার উপর এক অভিশাপ আছে, খুব ভয়ঙ্কর অভিশাপ। অভিশাপ? কেমন অভিশাপ? আর তোমার এই আঘাত কিভাবে লাগলো? যদি তুমি নাগিন হও, তাহলে তো তোমার শক্তি থাকার কথা। শক্তির কি মূল্য যখন ভাগ্যই রুষ্ট হয়ে যায়? আমাকে অভিশাপ দেওয়া হয়েছে যে আমার আয়ু খুব কম বাকি, আমি খুব শিগগিরই মারা যাব, অথবা হয়তো মৃত্যুর থেকেও খারাপ কিছু ঘটবে। এই আঘাত সেই অভিশাপেরই শুরু। আমার শক্তিগুলো ধীরে ধীরে ক্ষীণ হয়ে যাচ্ছে। ধীরাজের হৃদয় গলে যায়। সে ভুলে যায় যে সামনে একজন নাগিন আছে। তার চোখে শুধু এক দুঃখী মেয়েকেই দেখা যায়। এটা তো খুবই খারাপ। এত কম বয়সে মৃত্যুর অভিশাপ। এই অভিশাপ ভাঙার কোনো উপায় নেই? এটা কি কোনোভাবে শেষ করা যায় না? পৃথিবীতে প্রতিটি সমস্যার কোনো না কোনো সমাধান তো থাকেই। তাই তো, একটা পথ অবশ্যই আছে,
কিন্তু সেটা এতটাই কঠিন আর অসম্ভব যে তার সম্পর্কে ভাবাটাও বৃথা। তুমি থাকতে দাও ধীরাজ, তুমি কেন আমার জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলবে? তুমি আমাকে বলো না কেন, কঠিন হলে কি হয়েছে? যদি কারোর প্রাণ বাঁচানো যায় তাহলে চেষ্টা করতে দোষ কি? আমি তোমার সাহায্য করতে চাই। সাহায্য করতে চাওয়াটা কোনো খারাপ কাজ নয়। না, যদি তুমি চেষ্টা করো তাহলে তোমাকেও অনেক সমস্যার মুখোমুখি হতে হবে। আমার পরিণতি নিশ্চিত, তার জন্য তোমার নিজের শান্তি নষ্ট করার দরকার নেই। এখন এই নিয়ে আর কোনো কথা হবে না। ধীরাজ বুঝে যায় যে সে আর কিছুই বলবে না। পরিবেশ ভারী হয়ে যায়। ঠিক আছে, যদি তুমি বলতে না চাও তাহলে আমি তোমাকে জোর করব না। আমাকে এখন জঙ্গলে যেতে হবে কাঠ আনতে। যদি না যাই তাহলে কালকের উনুন জ্বলবে না। তুমি এখানে আরাম করো, কোথাও যাবে না। আমি সন্ধ্যের সময় বাড়ি ফিরব, দুজনের একসঙ্গে খাবার খাবো। আজ জঙ্গলে অনেক দেরি হয়ে গেল। আশা করি তোমার বেশি কষ্ট হয়নি। আমি এক্ষুনি খাবার বানিয়ে নিচ্ছি। আমার কাছে বেশি কিছু নেই, শুধু শুকনো রুটি আর একটু সবজি আছে। এই নাও, খাবার খেয়ে নাও, তোমার শক্তির দরকার। সংকোচ করো না, যা আছে যেমন আছে নিজেরই মনে করে খাও। না ধীরাজ, আমার খিদে নেই, তুমি খেয়ে নাও। আমি তো তোমাকে বলেছিলাম আমি মানুষ নই, আমার শরীর মানুষের খাবার গ্রহণ করে না। তাহলে তুমি কিভাবে বেঁচে থাকবে? তোমার ক্ষত কিভাবে সেরে উঠবে? তোমাকে কিছু না কিছু তো খেতেই হবে। হ্যাঁ, আমি শুধু দুধ পান করি। যদি তোমার কাছে একটু দুধ থাকে তবে সেটাই আমার জন্য যথেষ্ট। আমার কাছে তো গরু নেই, কিন্তু সকালে আমি গ্রামের লোকেদের কাছ থেকে দুধ নিয়ে এসেছিলাম। আমি এক্ষুনি নিয়ে আসছি। তোমার বাড়ির লোকেরা, মানে তোমার আপনজনেরা কি তোমাকে খুঁজছে না? তুমি এতদিন এখানে কিভাবে থাকবে? এখন আমার আর কেউ নেই। যেখানে অভিশাপ থাকে সেখানে আপনজনরাও পর হয়ে যায়। যতদিন আমি বেঁচে আছি বা যতদিন আমার পা ঠিক না হয় ততদিন কি আমি এখানে থাকতে পারি? হ্যাঁ, অবশ্যই। এই বাড়ি ছোট, কিন্তু এখানে জায়গার কোনো অভাব নেই। তুমি যতদিন চাইবে এখানে নিরাপদে থাকতে পারো। আমি মাটিতেই শুয়ে পড়ব, তুমি খাটেই শো। ধীরাজ প্রতিদিনের মতন কুঠার নিয়ে জঙ্গলে যাওয়ার জন্য প্রস্তুত হলো। মায়াও তার সঙ্গে যাবার জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে। আরে, তুমি কেন প্রস্তুত হয়ে গেছো? তোমার তো এখনও বিশ্রাম নেওয়া উচিত। জঙ্গলের রাস্তা খুবই উঁচু নিচু আর দুর্গম। আমি এখন একদম ভালো আছি ধীরাজ, তোমার দেওয়া সাহায্য আর সেবাই কাজে লেগেছে। এখন আমি তোমার ঘরের বিনা দামের খাবার মানে দুধ খেতে পারি না। আমিও তোমার সঙ্গে যাব, কাঠ কাটতে তোমাকে সাহায্য করব। তুমি কাঠ কাটবে? এটা তোমার কাজ নয়, তুমি বাড়িতে থাকো। হালকা করে দেখো না, আমি নাগিন, আমাকে ভুলে গেছো? আমার মধ্যে সাধারণ মানুষের চেয়ে বেশি শক্তি আছে। চলো, দেরি হয়ে যাচ্ছে। ধীরাজ, একটা কথা জিজ্ঞেস করি, খারাপ মানবে না তো? জিজ্ঞেস করো, এতে খারাপ মানার কি আছে? তুমি এত ভালো পরিশ্রমী, তবু একা কেন থাকো? তুমি কখনো বিয়ে করনি কেন? আর কতদিন এভাবে একা জীবন কাটাবে? না, আমার মতো গরিব কাঠুরিকে কে বিয়ে করবে? আমার কাছে না টাকা আছে, না সম্পদ, না কোনো ভবিষ্যৎ। কাউকে নিজের দারিদ্র্যের অন্ধকারে কেন টানব? আমার একাকিত্বই আমার ভাগ্য। ধীরাজের কথা শুনে মায়ার চোখে এক অদ্ভুত অনুভূতি আসে। আচ্ছা, তুমি কি আমাকে বিয়ে করবে? মায়া চমকে যায় ধীরাজের এই প্রশ্ন শুনে। ধীরাজ, তুমি কি বলছো? এটা কিভাবে সম্ভব? আমি জানি আমার দেওয়ার মতো কিছুই নেই, কিন্তু আমি তোমাকে কখনো একা অনুভব করতে দেব না। আমরা দুজনেই একা, হয়তো একে অপরের দুঃখ ভাগ করে নিতে পারি। ধীরাজ, আমিও তো সেটাই চাই।
সত্যি বলতে এই কয়েক সপ্তাহে তোমার সঙ্গে যে আপন পেয়েছি সেটা আমি কখনো পাইনি, কিন্তু এটা সম্ভব নয়। কেন? কারণ তুমি নাগিন আর আমি মানুষ। হ্যাঁ, মানুষ আর নাগিনীর বিয়ে প্রকৃতির নিয়মের বিরুদ্ধে। এটা খুব বড় অপশকুন বলে ধরা হবে। সমাজ এটা কখনো মেনে নেবে না, আর হয়তো এর পরিণতিও ভয়ঙ্কর হবে। আমার সমাজের কোনো পরোয়া নেই মায়া, আর পরিণতিরও না। তোমার ওপর তো এমনিতেই অভিশাপ আছে যে তুমি খুব শীঘ্রই মারা যাবে। হ্যাঁ, আমার সময় খুব কম রাখি। তাহলে কি তুমি চাও আমি এই বাকি অল্প জীবনটাও একা ভালোবাসা ছাড়া কাটিয়ে এই পৃথিবী থেকে চলে যাই? আমরা কি অন্তত কয়েকটা মুহূর্তের জন্য হলেও একে অপরের সুখ দুঃখের সঙ্গী হতে পারি না? ধীরাজের কথায় মায়া গলে যায়। তার কাছে না বলার আর কোনো কারণ থাকেনি। তুমি ঠিকই বলছো ধীরাজ, যদি মরতেই হয় তাহলে সোহাগিনী হয়েই মরব। আমি রাজি, আমি তোমাকে বিয়ে করব। মায়া, আমার বিশ্বাসই হচ্ছে না যে খুব শীঘ্রই আমাদের ঘরে শিশুদের হাসির শব্দে ভরে উঠবে। আমার একাকিত্ব চিরদিনের জন্য শেষ হয়ে যাবে। হ্যাঁ ধীরাজ, এটা আমাদের জীবনের সবচেয়ে সুন্দর উপহার। কিন্তু তুমি কি আবার সেই অভিশাপের কথা ভাবছ? দেখো, এত বছর কেটে গেছে, আমরা একসাথে আছি এবং সুখে আছি, কিছুই হবে না। ধীরাজ, নিয়তিকে কেউ এড়াতে পারে না। আমার সময় সত্যি এখন কাছে এসে গেছে। আমার নিজের মৃত্যুকে ভয় নেই, ভয় শুধু এই কথা ভেবে লাগে যে তোমার আর বাচ্চাদের কি হবে। কুটিরের ভেতর থেকে বাচ্চাদের কান্নার শব্দ ভেসে আসছিল। ধীরাজ আনন্দে পাগলের মতো ভিতরে দৌড়ে গেল। মায়া খাটে শুয়েছিল, খুবই দুর্বল। অভিনন্দন ধীরাজ, তোমার ঘরে 2টি যমজ ছেলে জন্মেছে। মায়া, দেখো আমাদের ছেলেদের। তুমি ঠিক আছো তো? ধীরাজ, আমার যাওয়ার সময় এসে গেছে। এটাই আমার অভিশাপের শেষ পর্যায়। বলতে বলতেই মায়ার শরীর শক্ত হয়ে যেতে লাগল। তার ত্বকের রং বদলাতে শুরু করল। চোখের সামনে মায়ার সুন্দর দেহ পুরোপুরি একটি পাথরের মূর্তিতে পরিণত হয়ে গেল। মায়া, এটা কি হচ্ছে? না, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। চুপ হয়ে যাও, চুপ হয়ে যাও। আমি এখন কি করব? তোমাদের মা চলে গেল। আমি এত গরিব যে নিজের পেটই ঠিকমতো ভরাতে পারি না। তোমাদের দুজনকে কিভাবে মানুষ করব? কার ভরসায় বাঁচব আমি? ধীরাজ একটি কঠিন সিদ্ধান্ত নিল। তার চোখে জল আর উন্মাদনা ভরা। সে 2 শিশুকে নিয়ে নদীর দিকে হাঁটতে লাগল। না, আমি দুজনকে পালন করতে পারবো না। দুজনই না খেয়েই মারা যাবে। একজনকে আমাকে ত্যাগ করতেই হবে। হয়তো কোনো ধনী মানুষ তাকে লালন পালন করবে, তার ভাগ্য বদলে যাবে। আমি শুধু একজনকেই নিজের সঙ্গে রাখতে পারি। থামো মূর্খ, তুমি কি ভয়ঙ্কর কাজ করতে যাচ্ছ? হে ঋষিবর, আমি বাধ্য। আমি খুব গরিব। আমার কাছে দুজনকে বড় করার সামর্থ্য নেই। একজনকে ভালো জীবন দেওয়ার জন্যই আমি এটা করছি। তুমি যা করতে যাচ্ছ তার পরিণাম তুমি জানো না। আমি সব জানি, তোমার স্ত্রীর সত্য এবং তোমার দুঃখ। কিন্তু সন্তান ত্যাগ করা মহাপাপ। তাহলে আমি কি করব? দুজনকে নিজের চোখের সামনে না খেয়ে মরতে দেখব? শোনো ধীরাজ, তোমার এই 2 ছেলে সাধারণ নয়। তাদের ভাগ্যে রাজযোগ লেখা আছে। তারা ভবিষ্যতে মহান রাজকুমার হবে এবং বড় বড় রাজ্য শাসন করবে। নিয়তির ওপর ভরসা রাখো, তাদের আলাদা করো না। রাজকুমার আমার ভাঙা কুড়ে ঘরে জন্মাবে না, এই ছোট বাসায়ও আসবে না। আমাকে বাস্তবতায় বাঁচতে হবে। ঋষির নিষেধ সত্ত্বেও ধীরাজ একটি শিশুর ঝুড়িতে নদীর স্রোতে ঠেলে দেয়। বাবা, ছোটবেলা থেকে আমি দেখছি এই মূর্তিটা সবসময় এখানেই কেন পড়ে থাকে? আপনি কখনো এটাকে সরাননি, কখনো এর পূজা করেননি। এটা এখানে যেন একটা লাশের মতো পড়ে থাকে। শেষ পর্যন্ত এটা কে?
ছেলে, ওটা শুধু একটা পুরনো মূর্তি জঙ্গলে পেয়েছিলাম তাই নিয়ে এসেছিলাম। এসব সব কথাই মন দিও না, নিজের কাজে মন দাও। না বাবা, আজ আপনাকে বলতেই হবে। গ্রামের লোকজন নানা রকম কথা বলে। কেউ বলে এটা আমার মা, কেউ বলে আপনি কোনো জাদুটুনা করেছেন। সত্যটা কি? আমার মা কোথায়? ছেলে, এটাই তোমার মা। তোমার মা মায়া। আমার মা? কিন্তু এটা তো শুধু একটা পাথর, এটা কিভাবে সম্ভব? এটা একটা অভিশাপ ছিল বাবা। তোমার মা সাধারণ কোনো নারী ছিলেন না, তিনি একজন ইচ্ছাধারী নাগিনী ছিলেন। তিনি এমন অভিশাপ পেয়েছিলেন যে তোমার জন্মের পর তিনি পাথর হয়ে যাবেন। আর ঠিক তাই হয়েছে, এটাই সত্য। এখন আমাকে যেতে দাও, কাঠ কাটতে হবে। তুমি বাড়িতেই থাকো। আমার মা একজন নাগিনী, আর এখন পাথর? এ কেমন বিচার হে উপরওয়ালা? যদি সে পাথর হয়ে থাকে তাহলে কি সে আর কখনো ফিরে আসতে পারবে না? আমি জানি তুমি কি দুশ্চিন্তায় আছো পুত্র। তোমার মনে প্রশ্নের ঝড় উঠছে। আপনি কে, আর আপনি কিভাবে আমার মনের কথা জানেন? আমি তোমার অতীত আর ভবিষ্যৎ দুটোরই সাক্ষী। আমি জানি তোমার মায়ের সত্য জেনে তুমি বিচলিত হয়ে পড়েছ। হে ঋষিবর, যদি আপনি সব জানেন তবে দয়া করে আমাকে পথ দেখান। আমার বাবা যা বলেছেন তা কি সত্যি? আমার মা কি সত্যি পাথর হয়ে গেছেন? হ্যাঁ, সেটাই সত্য। অভিশাপই তাকে পাথরে পরিণত করেছে। তাহলে কি কিছুই করা যাবে না? আমি কি কখনো আমার মাকে জীবিত দেখতে পাবো না? কে বলেছে কিছুই করা যাবে না? এই পৃথিবীতে প্রতিটি অভিশাপেরই একদিন শেষ আছে পুত্র। তোমার মায়ের ওপর যে অভিশাপ রয়েছে সেটাও দূর করা সম্ভব। সত্যি? কিভাবে? আমাকে কি করতে হবে? আমি যে কোনো কিছু করতে প্রস্তুত ঋষিবর। এটা এতটা সহজ হবে না। এটা এক কঠিন পরীক্ষা। এই অভিশাপ ভাঙার জন্য তোমাকে 7টি বিশেষ প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে। 7টি প্রশ্ন? সেগুলো কি প্রশ্ন? সেই প্রশ্নগুলো তোমাকে সময় সময় জানানো হবে। যেমনি তুমি একটি প্রশ্নের সঠিক উত্তর খুঁজে পাবে, তোমার মায়ের পাথরের শরীরের একটি অংশ আবার মানুষের রূপ ধারণ করবে। আর যখন তুমি 7টি প্রশ্নেরই সঠিক উত্তর পেয়ে যাবে, তখন তোমার মা সম্পূর্ণভাবে জীবিত হয়ে উঠবেন। নিয়তি নিজেই তোমাকে পথ দেখাবে। তোমাকে শুধু সংকেতগুলো বুঝতে হবে এবং সাহসী হতে হবে। যাও পুত্র, তোমার যাত্রা শুরু করো। বাবা, বাবা, একটা খুব বড় খবর আছে। আমি নদীর ধারে এক ঋষির সঙ্গে দেখা করেছি। ঋষি? কোন ঋষি? এসব বাজে কথায় মন দিও না। বাবা, এটা বাজে কথা নয়। তিনি খুব জ্ঞানী ছিলেন। তিনি আমাকে বলেছেন মায়ের অভিশাপ ভাঙা সম্ভব। তুমি কি আজে বাজে বলছো? ও তো পাথর। পাথর কখনো জীবিত হয় না। হতে পারে বাবা। ঋষি বলেছেন আমাকে 7টি প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে। প্রতিটি সঠিক উত্তরের সঙ্গে সঙ্গে মায়ের শরীরের একটি অংশ ঠিক হয়ে যাবে। আমি মাকে আবার ফিরিয়ে আনতে পারবো। চুপ করো। ওই ঋষি মিথ্যেবাদী, সে ভণ্ড। আমি তাকে চিনি। আজ থেকে 20 বছর আগেও সে এমনই বাজে কথা বলেছিল। আপনি তাকে চেনেন? তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন আমার 2 ছেলে রাজকুমার হবে, রাজ করবে। আর দেখো আজ আমরা কোথায় দাঁড়িয়ে আছি। এক বেলা খাবারের জন্যেও মুখাপেক্ষী। তার প্রতিটি কথা ছিল মিথ্যে। আর এখন সে তোমাকেও মিথ্যে স্বপ্ন দেখাচ্ছে। কিন্তু বাবা, যদি 1%ও আশা থাকে তাহলে আমাদের চেষ্টা করা উচিত। আপনি কি মাকে ফেলে পেতে চান না? আমি আর দুঃখ সহ্য করতে পারছি না অর্জুন। মিথ্যে আশা মানুষকে শেষ করে দেয়। এসব ভুলে যাও আর নিজের শুকনো রুটির চিন্তা করো। না বাবা, আপনি হাল ছেড়ে দিতে পারেন, কিন্তু আমি পারবো না। যদি আমার মাকে ফিরিয়ে আনার কোনো পথ থাকে, আমি তা খুঁজে বের করব। আমি সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে যাচ্ছি। থেমে যাও অর্জুন, পাগলামি করো না। কোথায় যাবে? পৃথিবী খুব নিষ্ঠুর।
যতক্ষণ না আমি প্রথম প্রশ্নের উত্তর খুঁজে পাই ততক্ষণ আমি ফিরে আসব না। আমাকে আশীর্বাদ করুন বাবা। কুঁড়ে ঘরে আবার নীরবতা নেমে আসে। সেখানে শুধু ধীরাজ আর মায়ার পাথরের মূর্তি রয়ে যায়। আর্জুন ঘন্টার পর ঘন্টা হাঁটছে। আর্জুন কাটা আর পাথর পেরিয়ে খোলা মাঠে পৌঁছায়। এই কেমন শব্দ? মনে হচ্ছে কোনো প্রাণী কষ্টে আছে। এই নির্জন জঙ্গলে কে থাকতে পারে? আমাকে গিয়ে দেখতে হবে। হয়তো কারো আমার সাহায্যের প্রয়োজন। হে ছোট প্রাণ, তোমার তো খুব আঘাত লেগেছে। তোমার উপর কি কোনো জন্তু আক্রমণ করেছে? ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি তোমার চিকিৎসা করে দিচ্ছি। থামো যুবক, আমার সাধারণ ওষুধে প্রাণ বাঁচবে না। আমার আঘাত খুব গভীর। আমাকে বাঁচানোর একটাই উপায় আছে, কিন্তু তা খুব কঠিন। তুমি কি কথা বলতে পারো? এই জঙ্গল সত্যিই রহস্যময়। বলো ছোট্ট পাঠি, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? আমি তোমাকে মরতে দেব না। উপায়টা কি? আমার লাল পানির প্রয়োজন। এই জঙ্গলের সবচেয়ে অন্ধকার অংশে লাল তালাব নামে একটি জায়গা আছে। যদি তুমি সেখান থেকে আমার জন্য সেই জল নিয়ে আসতে পারো, তাহলেই আমি বেঁচে যেতে পারি। এতটুকুই কথা, তুমি চিন্তা করো না। সেই তালাব যত দূরেই হোক না কেন, আমি তোমার জন্য সেই পানি নিয়ে আসব। তুমি এখানেই লুকিয়ে থাকো। আমি এক্ষুনি পেলাম এবং এক্ষুনি ফিরে আসব। আর্জুন কাটা আর পাথর পেরিয়ে খোলা মাঠে পৌঁছায়। এর পানি দেখেই তার হৃদয় কেঁপে ওঠে। এই তো সেই লাল তালাব। এর পানি দেখেই বুক কেঁপে উঠছে। কিন্তু আমাকেই সেই পাখিটার প্রাণ বাঁচাতেই হবে। ভয় পাওয়ার সময় এখন নেই। সাবধান, সেখানেই থেমে যাও। এরপর কি হবে সেটা জানতে দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করতে হবে। দ্বিতীয় পর্ব দেখতে চাইলে ভিডিওতে লাইক দিয়ে কমেন্টে পার্ট 2 লিখে কমেন্ট করো।